প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা আলোচনার শুরুতে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের যে আলোচক রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর জাহিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমরা একটি পুরনো ঘটনা নিয়ে নতুন করে আলোচনা করতে চাচ্ছি। আপনি জানেন 2016 সালের 16ই জুলাই রাজধানীর জাহাজবাড়ি একটা হত্যাকাণ্ড ঘটেছিল। এটা নিয়ে অনেক নাটক, অনেক কিছু, এবং পরবর্তী সময় নানান তথ্য নানানভাবে বেরিয়ে আসে যে আসলে কি হয়েছিল, যে ডিবি থেকে 9 তরুণকে ধরে নিয়ে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছিল এবং দেখানো হয়েছিল যারা ইসলামী জঙ্গি। জি, এই খবরটি আজকে একটি দৈনিক পত্রিকা লিড নিউজ করেছে এবং সেখানে আরও ডিটেলস এসছে। আসলে আমরা অনেকেই কিন্তু এই খবরটি জানতাম, কিন্তু ওই সময় প্রকাশ করার মতো পরিবেশ ছিল না। একদম তাই। মানে আমরা গত সরকারের সময় মাঝে মাঝেই হঠাৎ একটা বাড়ি ঘিরে রেখেছে র্যাব, এরকম নিউজ স্ক্রলে আসছে, অতজনকে ধরা হয়েছে, মাঝে মাঝে হত্যা করা হয়েছে জঙ্গিদেরকে। এবং একজনও আমরা মানে ইভেন আওয়ামী লীগের লোকজন তো জানতোই কি হচ্ছে, তার বাইরে মানে এই যে একটা বয়ান তৈরির চেষ্টা ছিল, এটা আমরা কেউ কখনো অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এই কাজটা হতো কেন হতো আমি আসছি, তারপরে এই ঘটনায় আসবো। গত সরকারটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার তো লেজিটিমেসি তৈরি করতে, আপনি কেন ক্ষমতায় আছেন, আপনি যে নির্বাচন চুরি করছেন 14 সালে 18 সালে, এটা 16 সালের ঘটনা, মানে 14-র পর যখন আপনি ভোট ছাড়াই একটা সরকার তৈরি হয়ে গিয়েছিল, 153 জন জিতে গেছে, তো আপনি কেন ক্ষমতায় আছেন? এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বাচন করে প্রধান বিরোধী দল না থাকার করে কেউ আসলে টিকে থাকতে পারেনি ক্ষমতায়, কিন্তু তারা তো থাকলো। সুতরাং আওয়ামী লীগ একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছে দেশের ভেতরে এবং দেশের বাইরে, দু জায়গাতেই। সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন ভালো করে না, আওয়ামী লীগ করাপ্ট, আওয়ামী লীগ সুশাসন দেয়নি, যে নাগরিকদেরকে সুযোগ সুবিধা দেয় নাই। এগুলো কিন্তু তারা একটা পর্যায়ে স্বীকার করতো। আমি দেখতাম আওয়ামী লীগের নেতাদেরকেও বিভিন্ন টক শোতে তারা স্বীকার করতো যেসব প্রবলেম আছে। কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি না থাকি তাহলে বাংলাদেশ জঙ্গিবাদ, ইসলামী জঙ্গিবাদে একেবারে ভেসে যাবে। এতে দুটো লাভ, একটা হলো দেশের ভেতরে লাভ হচ্ছে, দেশের ভেতরে সব মানুষ যারা আছেন, বিশেষ করে আমি বলবো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তাদের একটা বড় অংশ এই ধরনের যদি আপরাইজিং হয় তাদের এটা পছন্দ করবে না। ফলে তারাও আওয়ামী লীগকে খুব বেশি প্রশ্ন করার দরকার নাই, সে ক্ষমতায় থাকে, অন্তত এই জিনিসটা তো ঠেকাচ্ছে। আমাদের সাথে মহাবিপদ আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো বাইরের দেশগুলোতে, যেটা ভারত এই ক্যাম্পেইনটা নিজেও বহির্বিশ্বে করেছে, কারণ ভারত আর আওয়ামী লীগ তো আসলে একই জিনিস। সো সে আওয়ামী লীগের হয়ে ক্যাম্পেইন করেছে শেখ হাসিনাকে খুব বেশি ডিস্টার্ব করো না, কারণ সে যদি চলে যায় তাহলে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদী বা এদেরকে দিয়ে পুরোপুরি দখল হয়ে যাবে। এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এই ন্যারেটিভটাই তারা এখনো এস্টাবলিশ করার চেষ্টা করছে, শুরুতে এটাকে হাইলাইট করেছে। একদম একদম। সো সুতরাং তাদের এই চেষ্টাটা যখন আছে, সেই চেষ্টাটার একটা ম্যানিফেস্টেশন মাঝে মাঝে দেখা যেতে হবে। আপনি হঠাৎ কিছু জঙ্গিকে দেখাতে হবে, কিছু অস্ত্র উদ্ধার দেখাতে হবে, পাহাড়ে গিয়ে ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, আপনি কিছু জঙ্গিকে ধরে মেরে ফেলছেন। এবং মাঝে মাঝে কাঁচা কাজও হতো। কত কাঁচা একটা উদাহরণ দেয়, এগুলো আবার আমাদের কথা না। আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করা একজন আইজিপি জনাব শহীদুল হক ক্লিয়ারলি তার বইতে লিখেছেন, সুতরাং এর মধ্যে এর কিছু নাই। এরকম একটা জঙ্গি নাটক ধানমন্ডির কাছাকাছি কোনো একটা এলাকায় একটা বাড়িতে এটা করেছে, তখন শেখ হাসিনা তাকে দেখে বলছেন, উনি লিখছেন যে এই নাটকটা আমার বাড়ির এত কাছাকাছি না করলেও পারতে। নাটক যে এটা শেখ হাসিনা বলছেন এবং পুলিশের আইজিপি ওটা আবার লিখছেন তার বইতে। সো এই নাটকগুলো ক্রমাগত হয়েছে, আমাদের সামনে এই বয়ানগুলো আনার চেষ্টা করা হয়েছে। একটা কথা আমার মনে পড়ে, একটা বিখ্যাত বইয়ের কথা, নম চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। মানে আপনি তো কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারেন, সম্মতি উৎপাদন করতে পারেন। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কয়েকটা সম্মতি উৎপাদনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। একটা ছিল উন্নয়ন, একটা ছিল এই ভীতি যে এটা না হলে এই হবে। কাজ করেনি দেশে একেবারেই, কারণ আমরা বললাম যে আমরা একেবারেই বিশ্বাস করিনি। যেদিন জাহাজবাড়ির যে ঘটনাটার কথা বললেন, বাড়িটার এই ঘটনাটার কথা খুব স্পষ্টভাবে আমার মনে আছে, এবং আমরা কখনোই আসলে এগুলো রিলাই করিনি, এবং তখনও না, এখনও না। এখন আপনি যেটা বললেন, বর্তমানের এই পরিবর্তিত প্রেক্ষাপটে একটা মেইন স্ট্রিম নিউজ পেপার এটা পাবলিশ করতে পারছে, সত্যি বলতে আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছিলাম। এবং শুধু সেটা না, আগেরটা না, এই সরকারের সময়ও কী কী হচ্ছে, কী কী ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটাও যেন আসতে পারে। আমরা সেরকম একটা বাংলাদেশ চাই। আপনি জানেন গুমের ঘটনা নিয়ে তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে, জি, সেটি খুব বেশি আসেনি। এই কারণে আসেনি, সেখানে যাদের জড়িত থাকার নাম এসছে তাদের নামটা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না তদন্তের স্বার্থে। জি, কিন্তু যতটুকু এসেছে, আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি নিশ্চয়ই নিজেও দেখেছেন যে সেটা একটা ভয়াবহ চিত্র। এবং আরেকটি বিষয় যেটা অধিকার একটা কথা বলেছে, যে গুমের আরও মানুষ রয়েছে এবং এরা অনেকে ভারতে রয়েছে, এই ধরনের একটা কথা কিন্তু এসছে। কারণ ভারতে যে গুম করে নিয়ে যাওয়া হয়
তার কিন্তু জলজান্ত উদাহরণ আমাদের সামনে অন্তত রয়েছে। দুটো উদাহরণ তো আছেই। ইনফ্যাক্ট গুমের যে রিপোর্ট আছে তারা ভারতকে এটার সাথে তাদের যোগসূত্র আছে বলে তদন্ত কমিটি বলেছে। তারা খুবই চমৎকার, ওখানে খুব গুরুত্বপূর্ণ ভালো চমৎকার মানুষরা ছিলেন। দু একজন তো শেখ হাসিনার বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে খুবই ভোকাল ছিলেন। ওখানে দুটো ঘটনা, একটা হচ্ছে সুখরঞ্জন বালি এবং আরেকজন হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই দুইজনকে ভারতে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং শুধু সেটাই না, আরও দু একজনের কথা উল্লেখ আছে যারা হিন্দিতে কথা বলতে শুনেছেন যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সো শুধু ভারতে দিয়ে আসা বলে কথা না, বাংলাদেশের মাটিতে ভারতীয়রা গুম করেছে এই অভিযোগ আছে এবং এগুলোতে আমরা আসলে সারপ্রাইজড হইনি। আবারও বলছি যে এই কমিশনের মাধ্যমে এগুলো আমাদের সামনে আছে। আমরা দীর্ঘদিন থেকে বুঝতে পারছিলাম আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারত যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যাবে, তারা গেছে। এমনকি এই জুলাই আগস্টের যে মুভমেন্ট, সেখানে পুলিশ বা বিজিবির ড্রেস পরা কাউকে কাউকে হিন্দিতে কথা বলতে শোনা গেছে এবং এটা এখন আমরাও শুধু একজন দায়িত্বশীল মানুষ জনাব তাজুল ইসলাম আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, তিনিও বলেছেন যে এই অভিযোগ তিনি আহতদের কাছ থেকে পেয়েছেন। সুতরাং তারা এই কাজগুলো করেছে এবং বাংলাদেশে সিস্টেম্যাটিক যত অপরাধ হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তার সাথে ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। মানে এখন যেটা হচ্ছে কমিশনগুলোর মাধ্যমে আমরা সেগুলোর সামনে তথ্য পাবো। ডাক্তার জাহেদ, আমরা একটা ঘটনার সাথে সাক্ষী রয়েছি, সেটি হলো যে বিমানবন্দর থেকে একজনকে উঠিয়ে নেওয়া যায়। আমরা মিডিয়ার কর্মী যারা খবর পেলাম, কিন্তু আমরা কেউ আসলে প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না এবং শেষ পর্যন্ত সেটা অপ্রকাশিত থেকে যায়। কিন্তু ঠিক পরের দিন টাইমস অফ ইন্ডিয়া কিন্তু রিপোর্টটা করে দেয় এবং সত্যি সত্যি বিমানবন্দর থেকে একজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি বাইরে থেকে আসছিলেন, এসে নামার পরে ওইখান থেকে উঠিয়ে নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। আসলে আপনি যেটা শুরুতে বলছিলেন যে এই সমস্ত জঙ্গি নাটকটাই কিন্তু ইন্ডিয়া প্রচার করার এখন চেষ্টা করছে এবং খেয়াল করবেন বাংলাদেশে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে তারা কি বলতে চাইছে, জঙ্গিরা যেহেতু ক্ষমতায় আসছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, জঙ্গিরা যেহেতু ক্ষমতায় আসছে তারা মূর্তি ভাঙছে। মানে এটা যে শেখ মুজিবের মূর্তি সেটা বলবো এবং সেটা কেন ভাঙছে সেটা সে লুকাচ্ছে। আমি নিজেই প্রশ্ন ফেস করেছি, কয়েকটা গ্লোবাল ইন্টারন্যাশনাল মিডিয়া আমাকে উদাহরণ দিয়ে বলছে যে ইসলামে তো মূর্তি তৈরি করেন, সে এই জন্য কি মূর্তি ভাঙছে। মানে খেয়াল করুন, নাই তখন তাদেরকে বলছে আপনারা ঢাকায় আসুন, ঢাকায় আরও কত স্কাল্পচার আছে যেগুলো ভাঙা হয়নি, ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্কাল্পচার। ইটস এ গ্লোবাল ফেনোমেনন। এবং তখন তাদেরকে বলেছিলাম আচ্ছা শেখ মুজিবের কথা বাদ দেই, উনি কি কোনোভাবে লেনিনের সাথে তুলনীয়? কোনোভাবে। কিন্তু লেনিনের মূর্তি বা ভাস্কর্য কি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভাঙা হয় নাই? সোভিয়েত ইউনিয়নের সাবেক দেশগুলোতে অনেকগুলোতে ট্রেন্ড, সেখানে তার ইসলামী জঙ্গি ছিল না, সব জায়গায়। ইরাকে হয়েছে রিসেন্টলি, বাশার আল আসাদের পতনের পর হাফিজ আল আসাদের মূর্তি ছিল, সব ভাঙা হয়েছে। এটাই নিয়ম, এটি সিম্বল, আমাদের এই টাইরানির সিম্বল হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে। আপনি একটা দিন লক্ষ্য করেছেন এক নয় একরা কেন জানি মূর্তি বানিয়ে নিজের মূর্তি বানিয়ে প্রচার করার ব্যাপারে খুব উন্মুখ, কারণ তাদের মধ্যে এখানে আবার একটা কথা একটু উত্তর কোরিয়াতে তো এখন কিন্তু সেরকমই। একদম এখানে একটা ডিফারেন্স হচ্ছে, শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় এগুলো করেননি। তার কন্যা যেহেতু ডাকাতি করছেন, উনি একটা আউটে না, ওনাকে ফ্যাসিস্ট বলে কেউ কেউ, না উনি একটা মাফিয়া, উনি একটা ডাকাত, উনি ডাকাতি করেছেন এখানে। তো ওনাকে একটা প্রতিমূর্তি সামনে আনতে হয়েছে, যেহেতু মুক্তিযুদ্ধে বয়ান বিক্রি করার চেষ্টা হয়েছে, ফলে মুজিবুর রহমানকে সামনে রেখে উনি এই ডাকাতিটা করতে চাইছেন এবং সামনে একটা আদর্শিক ভ্যালু দেওয়ার চেষ্টা করেছে এবং রাইটলি মানুষের ক্ষোভ শেখ মুজিবুর রহমানের প্রতি গেছে এবং সেটা হয়েছে। উনি ওই যে একই, ডিক্টেটররা একটা মানে খুব বড় মানুষ, বিরাট পাওয়ারফুল মানুষ, বিরাট মহৎ মানুষকে সামনে রাখতে চায়, উনিও সেটা করেছেন। ডক্টর জাহিদ জানেন যে সংস্কার কমিশনের যে কাজগুলো অত্যন্ত দ্রুত এগুচ্ছে, বিশেষ করে 6টা সংস্কার কমিশনের কাজ তো অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনাদের সংস্কার কমিশনের কাজের কি কত দূর হলো? আমাদের সংস্কার কমিশনের কাজ আসলে শেষ মানে আমাদের প্রাথমিক ইনপুট যত রকম আমরা কি করেছি একটু যদি বুঝিয়ে বলি। আমরা সব নির্বাচন, মানে সংবিধান মতে দুটো নির্বাচন সরাসরি নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। আমাদের কিন্তু লোকাল গভর্নমেন্ট নির্বাচনের দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের না, আমরা অনেকে জানি না এটা। ওখানে লেখা আছে সরকার আর তাকে যা যা দায়িত্ব দেবে, ফলে সরকার তাকে দায়িত্ব দেয়, তুমি স্থানীয় সরকার সাংবিধানিক দায়িত্ব না। আমরা এটা চেষ্টা করছি, আমরা মনে করছি এটাও তার সাংবিধানিক দায়িত্ব হওয়া উচিত। তো ফলে আমরা ওই নির্বাচন সহ সবগুলো নির্বাচনের আইন কি আছে, সংবিধানে কি আছে, বিধিমালা থাকে, বিধিমালায় কি আছে, ব্যবস্থাপনা কি আছে এবং রীতি কি আছে, সব কিছু পর্যালোচনা করে আমরা আমাদের একটা প্রাথমিক প্রস্তাবনা তৈরি করেছিলাম। তারপর আমরা সিরিয়াসলি মনে করি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষের সাথে মত বিনিময় করব।
আমরা সব রাজনৈতিক দলের কাছে তাদের লিখিত মতামত চেয়েছি, সেটা দিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মত বিনিময় করেছি, সেখান থেকে আমরা তাদের ইনপুট পেয়েছি এবং which is very important, আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে যে কেউ মতামত দিতে পারেন এবং সেটা আহ্বান করেছি এবং সারপ্রাইজিংলি অসাধারণ সব কমেন্ট আমরা পেয়েছি। মানে আমরা অবাক হয়েছি যে এত ভালো মন্তব্য। এবং শুধু ঢাকায় বসে করব না, আমরা ঢাকার বাইরে যাচ্ছি, আমরা বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছি, করে এখন যে ফাইনাল জায়গাটা আসলো সেখান থেকে কোনগুলো গ্রহণ করা যেতে পারে আমাদের প্রাথমিক প্রস্তাবনার বাইরে সব কিছু অ্যাকুমুলেট করে আমাদের একটা মানে বেসিক স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। আমরা রিপোর্ট লিখছি, আমরা আশা করি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো, যদিও আমাদের সময় প্রথম 6টা কমিশনের সময় হচ্ছে 8 জানুয়ারি পর্যন্ত, কারণ অক্টোবরের 1-এ শুরু হওয়ার কথা থাকলে এটা শুরু হয়নি, শুরু হয়েছিল 8 তারিখ। সো রিপোর্টগুলো হয়ে যাবে এবং সেটার উপর ভিত্তি করে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আলোচনা করবেন এবং একটা ঐক্যমত্য কমিশন তৈরি করছেন আমাদের এই 6 কমিশনের 6 চেয়ারম্যানকে নিয়ে। নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার উনি একটা কথা বলেছেন, ইভিএম এ নির্বাচন আর হবে না। উনি বলেছেন এবং আমরা ইভিএম এর বিরুদ্ধে আমরাও খুব কঠোরভাবে আছি। একটা কথা ফ্যাক্ট যে আপনি যদি জেনুইন একটা নির্বাচন কমিশন হয়, সরকার যদি আন্তরিক হয়, ইভিএম বা অন্য কোনো ইলেকট্রনিক ফর্মে নির্বাচন সিকিউর করা সম্ভব। কিন্তু ভোট ব্যাপারটা না এত গুরুত্বপূর্ণ, আপনি এটাকে আসলে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। একটা উদাহরণ হচ্ছে, কেউ ভারতের উদাহরণ বলে, তাদেরকে আমরা পাল্টা বলি ভারত কি পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিতে অগ্রসর দেশ? আমেরিকা, ইউরোপের এত সব উন্নত দেশ ইভিএম ব্যবহার করছে না, তো করতে গিয়ে আবার ফেরত এসছে। সো এটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ক্রিটিক্যাল, এতটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আমিও মনে করি যে এই একটা জায়গা, এটা ম্যানেজমেন্ট কঠিন, এটার খরচ বেশি, সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটার পরিবর্তন কোনোভাবে হওয়া উচিত হবে না। এবং এটা আমাদের একটা দলের সব মানুষের মতৈক্য আছে। আমরা কিছু ইলেকট্রনিক ব্যবস্থা যুক্ত করতে পারি যদি সামর্থ্য হয়। আমি একটা উদাহরণ দিই, এই আলাপও এসছে, ভেরিফিকেশনটা ইলেকট্রনিকলি হলো। আচ্ছা, যেমন ধরুন আপনি যাচ্ছেন, একজন অফিসার আপনাকে দেখে আপনাকে মিলিয়ে কোনো রকমে করছে, তাতে সমস্যা এটা হতে পারে যে আপনার জায়গায় অন্য কেউ আসে, ওই অফিসার যদি করাপ্ট হন, জাল ভোট দিয়ে দিল। কিন্তু আমরা যদি এমন করি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনাকে ভেরিফাই করা হবে, আপনার বায়োমেট্রিক্স দিয়ে সব যদি ঠিক আছে, তারপর আপনি ব্যালট পাবেন, ওটা আর অন্য কেউ আসলে করতে হবে। সো ভেরিফিকেশনটা ইলেকট্রনিকের কথা কোনো দিন হতে পারে, কিন্তু ভোটটা আসলে সিলে, ব্যালট পেপার এবং সিলেই হতে হবে। আমরা এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুবই শক্ত এবং এটা জাতির ঐক্যমত্য আছে। প্রবাসীদের ভোটের কি হলো? প্রবাসীদের ভোট নিয়েও আমরা কাজ করছি। আমরা কয়েকটা অপশন, আমরা এবার চেষ্টা করব বেশ কিছু প্রবাসীকে অন্তত ভোটের আওতায় আনা। এটা খুব জটিল ব্যাপার। জটিল ব্যাপার হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইলেকট্রনিকলি করি এটা খুব সহজ। আপনি এখন এমনই অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা যায় যেটা সিকিউর থাকবে, ব্লক চেইন ভিত্তিক, হাইলি সিকিউর, এটাকে ম্যানিপুলেটও করা যাবে না। কিন্তু এটা আমরা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে একটা নতুন প্রশ্ন তৈরি হবে, যদি এটা এত সিকিউরড হয় তাহলে এটা আপনি দেশে করছেন না কেন? অনলাইন ভোট তো হয় বাইরে, বাইরে হয় খুব অল্প, সব জায়গায় হয় না। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে পোস্টাল ব্যালট তাদের জন্য অপশন এখনো আছে, অ্যাবসেন্টি ভোটারদের জন্য। এটা শুধু প্রবাসী না, আমাদের দেশে কিন্তু বহু অ্যাবসেন্টি ভোটার আছে, ভোটের দায়িত্ব পালন করছেন, এরকম বহু মানুষ আছে এলাকায় যেতে পারে, মানে ভোট দিতে পারে, তাদের জন্য কিন্তু, তারপর জেলে যারা আছেন, তো আমরা তাদের জন্য পোস্টাল ব্যালট। এবং কিছু জায়গায়, আমরা এখনো ফাইনাল করিনি সিদ্ধান্ত, কিছু জায়গায় ধরুন দূতাবাসে বুথে গিয়ে ভোট দিয়ে আসলেন এবং সেখানে যদি আমরা দূতাবাসের কাউকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে আইনে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে দেশ থেকেও কাউকে যেতে হচ্ছে না। আমাদের কিন্তু আইনে তো যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এগুলো কারা হবেন নির্দিষ্ট করা আছে, তাহলে তো কেউকে পাঠাতে হবে। সো এই আলাপ এসছে যে আইনের মধ্যে আমরা যদি দূতাবাসের কর্মকর্তাদেরকে এটার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে এমনও হতে পারে যে বুথেও ওখানে ভোট দেওয়ার ব্যবস্থা হতে পারে। এরপর সর্টিং করতে হবে, কারণ ওখানে তো 300 সিটেরই মানুষ ওখানে থাকবেন। সো ওই দায়িত্ব নিয়ে উনি যদি সর্টিং করে পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে ভোটটা একটু আগে হতে হবে, যাতে আমাদের দেশের ভোটের আগে সেই ব্যালট পেপার এসে বাংলাদেশে পৌঁছে। আমরা এবার ফাইনাল করব, কিন্তু আমরা চাই যে একটা বড় সংখ্যার বিদেশিরা যাতে ভোট দিতে পারেন। সংস্কার করা বা না করা এ নিয়ে বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, কিন্তু কেউ কিন্তু এরকম বলেনি যে এটা মানবো না, এটা মানা যাবে না। কেউ কেউ বলছে যে একটা সময়ের ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু সংস্কার নিয়ে কিন্তু কেউ ওই ধরনের প্রশ্ন উঠায়নি যে এই সংস্কার করা যাবে না বা এটা করতে হবে, কেউ কিন্তু উঠায়নি। কিন্তু আমরা অন্য একটি জায়গায় কিন্তু সংস্কার নিয়ে অন্যরকম একটা চিত্র দেখছি। গত প্রায় 1 সপ্তাহ হয়ে গেল কাছাকাছি, সেটা হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের জি, বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসনিক লোকজন যে ধরনের আচরণ করছেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে তাদের কথা মতোই হতে হবে। জি, সংস্কার কমিশনের কোনো দায়িত্ব নিতে পারবে না বা তারা নতুন কোনো প্রস্তাবও দিতে পারবে না। তারা ফেসবুক পেজ খুলেছে,
নানান ধরনের প্রচারণা চালাচ্ছে, বিবৃতি দিচ্ছে, এখনো কিন্তু কমিশন জমাই দেয়নি, এর আগে কিন্তু শুরু হয়েছে। এক্স্যাক্টলি। এটা তাহলে কি হবে জনপ্রশাসনের? আমি একটা কথা এমনি বলি, মানে সংস্কার মানেই হচ্ছে ইটস পেইনফুল ফর সাম পিপল। দেশে যদি ব্যাংক ডাকাতি বন্ধ করেন আপনি, খেলাপি ঋণ, কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে যে ব্যাংক লুট করে। আপনি যদি দেখেন কেউ একটা অন্যায় সুবিধা পাচ্ছে, সেটা যদি বন্ধ করেন জাতির উপকার হবে, কিন্তু তার ক্ষতি হবে, খুব স্বাভাবিক। আপনি যদি মনে করেন যে আপনি ইনকাম ট্যাক্স বাড়িয়ে যারা কর ফাঁকি দেয় তার কাছে কর নিয়ে দেশের গরিব লোকজনের জন্য দিবেন, আপনি কর ব্যবস্থা সংস্কার করবেন, যিনি বিরাট ধনী তার ভাল লাগবে না ওটা। সংস্কার কারো না কারো জন্য পেইনফুল হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেন রাইটলি, যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট চূড়ান্ত করবেন, তারা কিছু কিছু কথা সামনে বলছেন, যেটা নিয়ে তীব্র ক্ষোভ হয়েছে এই মুহূর্তে। মানে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অনওয়ার্ডস প্রমোশনের ক্ষেত্রে ৭৫% হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে, বাকি ২৫% অন্যান্য। এটাকে ওনারা 50-50 করতে বলছেন। এটা নিয়ে তুলকালাম হয়ে গেল। আচ্ছা, এখন রিপোর্ট যাবে এবং এটা হলো সংস্কার রিপোর্ট কমিশনের। এটা কতটুকু গৃহীত হবে এটা সরকার বিভিন্ন দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সেটাও হয় না, যদি সিদ্ধান্ত হয়ও মানতে হবে। আমি না খুব অবাক হচ্ছি তাদের অ্যাটিটিউড দেখে। কেন? শেখ হাসিনাকে সার্ভ করা মানুষজন, আমাদের এই আলাপ আমি প্রায় বলি যে বিশেষ করে পুলিশকে আমরা দেখছি, তো আমরা পুলিশকে চিনি, পুলিশ বন্দুক নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমরা ফাইট করেছিলাম পুলিশের বিরুদ্ধে। এই প্রশাসনও এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ডিড এভরিথিং। এবং এত আন্দোলন হয়েছে, এত সংগ্রাম হয়েছে, প্রশাসনের একটি ব্যক্তিও কিন্তু বলেনি যে আমি সরকারকে মানলাম। জি, শুধু সেটা না, এই যে চুরির নির্বাচন, এই যে 3টা নির্বাচন হলো, রিটার্নিং অফিসার কারা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা, সবই আমলারা, ইউএনও এবং ডেপুটি কমিশনার ডিসিরা, তারা এসব করেছেন। শুধু সেটা না, বিভিন্ন প্রজেক্টে যে লুটপাট হয়েছে, প্রজেক্টের হেড কারা ছিলেন, দিস পিপল। আমি প্রায় এভাবে বলি, মানে শেখ হাসিনা পতনের পর শেখ রেহানাকে নিয়ে আলাপ কম হয়, লুটপাটের নেতৃত্ব উনিই দিয়েছেন, কিন্তু শেখ হাসিনাকে আমরা সামনে দেখেছি, তো আমরা শেখ হাসিনাকে নিয়ে বলি। প্রশাসনের অবস্থা শেখ রেহানার মতো হয়েছে, যে তাদের কি করেছেন সেই আলাপ কম। উনি তো আমার বিরুদ্ধে বন্দুক ধরে নাই, ফলে আমরা তাকে নিয়ে আলাপ কম করছি। তাদের এখন এই সাহস হয়, তারা সচিবালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করেছে গতকাল এটার প্রতিবাদে, এবং যে বললেন ফেসবুক পেজ এবং বিবৃতি দিচ্ছেন, তাদের একটা সমিতি আছে, সেই সমিতি কম্বাইন্ডলি বিবৃতি দিচ্ছেন। এই প্রশ্ন আসা উচিত যে একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা এরকম প্রকাশ্যভাবে কথা বলতে পারেন কিনা, এরকম সংগঠন থাকতে পারে কিনা। আমি একটু পেছনে যাই, ১/১১ সরকারের সময় আমাদের সেটাও মনে থাকবে অনেকেরই, রীতিমতো সমাবেশ করে তারা যাতা বলেছিলেন। সেটা হচ্ছে যখন বিচার বিভাগ পৃথকীকরণ হচ্ছে, প্রশাসন ক্যাডার এজলাসে বসে বসে বিচার করতেন। মানে ঘটের ন্যূনতম বুদ্ধি যদি কারো থাকে, আই রিপিট, ঘটের ন্যূনতম বুদ্ধি কারো যদি থাকে, একটা আধুনিক রাষ্ট্র মানে হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 22 বলছে রাষ্ট্র প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবেন, প্রশাসক কোনোদিন বিচার করবে না। ওইটুকু যখন করতে গেল তখন তাদের ক্ষোভ, এবং একজন তখন অতি আলোচিত ম্যাজিস্ট্রেট মিস্টার রোকনউদ্দৌলা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন, তারা সবাইকে মাঠে নামতে আহ্বান জানিয়েছিলেন। ওই সংস্কার ওয়াজ এসেনশিয়াল, সেটাকেও তারা প্রতিবাদ করেছেন। হ্যাঁ, তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে, তারা বিচারকও, উনি চোর ধরবেন, উনিই বিচার করবেন, এইটা ওনার তো ভাল লাগছিল। একই আচরণ, এবং 4 মাস গেল মাত্র, যেটা সবচেয়ে বড় কথা, 4.5 মাস গেল, এর মধ্যেই তারা তাদের মাথা বা কথা একটু নিচু থাকা দরকার। কিন্তু তারা এখন আর সব রাজনৈতিক দলের মতো বা যে কেউ দাবি দেওয়া নিয়ে, যেমন আমি অবাক হব না তারা যদি এসে রাস্তা বন্ধ করে দেয়, তাদের যে অ্যাটিটিউড আমি দেখছি, দ্যাটস ভেরি ব্যাড। এবং এই সংস্কার করতে হবে আমি মনে করি, এবং যে প্রাথমিক প্রস্তাবের কথা আসলো, আমার কাছে ইটস আ ফেয়ার ডিল মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে। এবং এই প্রশাসনের প্রভাব বিভিন্ন জায়গায়, যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা প্রত্যেকটা ক্যাডারের সাথে আপনি যদি কথা বলেন আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন। এবং তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রস্তাব দিয়েছে, এগুলো আলাপ আলোচনা হোক। এবং অদ্ভুত আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে তারা একটা কমিশনের অধীনে নিতে চাচ্ছে, এবং একটা ভালো প্রস্তাব। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে তাদের বেতন এবং সুযোগ সুবিধা বাড়বে, ওটা আলাদা সার্ভিস, এবং এরপরে কিন্তু তারাও মানতে চায় না। আমি খুব অবাক হয়েছি এটা দেখে। আমি ঠিক জানি না ওনারা এটা বুঝেছেন কিনা। আমার নিজের স্বপ্ন কখনো আমাদের রাষ্ট্রে আমি কি দেখতে চাই, যেমন ব্রিটেনে NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ওইটা আলাদা একটা সার্ভিস। ওই সার্ভিসের বেতন কি হবে না, সবকিছু ডিফারেন্ট হবে, সবকিছু অন্যরকম হবে। কেন তারা এই সার্ভিসের মধ্যে থাকতে চাইছেন আমি আসলে জানি না,
সত্যিকার অর্থেই জানি না। ডাক্তারদের বা শিক্ষক যারা হতে চান তাদের কারো যদি জেনারেল ক্যাডারে যেতে চান, উনি আলাদা পরীক্ষা দিতে পারেন, ওনাকে কেন এর মধ্যে থাকতে হবে? ওই সার্ভিস আলাদা হওয়া উচিত এবং অবশ্যই সেখানকার ফ্যাসিলিটি অনেক হাই হওয়া উচিত। যেমন এখন জুডিশিয়াল সার্ভিস যে কমিশন আছে, জুডিশিয়াল সার্ভিসের বেতন, প্রাথমিক বেতন শুরু হয় সম্ভবত 2 ধাপ উপরে, যেটা বিসিএস ক্যাডার অফিসারদের তুলনায়। এরকমভাবে হবে এটা। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, দুঃখজনক হলো গত 15 বছরে যেটা হয়েছে সেটা হলো যে সব সময় পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা, আর্থিক সুবিধা এইগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে সবসময় আমলাদের, আর কিছু নয়। এবং প্রচুর আইন হয়েছে যারা আমলাদের সুবিধা পেয়েছে। এর একটা কারণে ছিল যারা জনপ্রতিনিধি বলে খ্যাত ছিলেন বা পরিচিত ছিলেন তারা কেউ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, তাদের আসলে জোরটা কম ছিল। এবং আপনি জানেন যে অনেক প্রশাসন লোকজন বলতো আমি তো ক্ষমতা এনেছি, একদম তাই। রাতে সিল যে মারা হলো, রিটার্নিং অফিসার কে ছিল, তারা কিন্তু বলেও বাড়াতো। জি। এবং এখন যেই সংস্কার যে করার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসনে, সেখানে কিন্তু মূল বিষয়টি সেবা না বা দেশের জন্য কোনটা উপকারী সেটা নয়, ওই একই বিষয়গুলি রয়েছে, পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা, ক্ষমতা। একদম। আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? আমি বদভ্যাস করা হয়েছে। আমি শেখ হাসিনার শাসনের সময় একটা কথা বলতাম, একটা কলামও লিখেছিলাম এটা নিয়ে, মানে পুলিশ এবং এই প্রশাসন নিয়ে। একটা ইংরেজিতে কথা আছে না, দ্য জিনি ইজ আউট অফ দ্য বটল। বোতল থেকে জিন বের হয়ে গেছে। এখন জিন বোতল থেকে বের হয়ে যাওয়া, জিন বোতলে ঢোকানো কঠিন। আচ্ছা, এখানে একটা কথা একটু জরুরি, মানে বাংলাদেশ যে স্ট্রাকচারে চলছে সেখানে এই প্রজাতন্ত্রের কর্মচারী, আমলা টামলা বলতে চাই না, কর্মকর্তাও না, আমাদের সংবিধানে কর্মকর্তা শব্দটাও নাই। সংবিধান বলছে প্রজাতন্ত্রের, সরকারি না। কিন্তু এটাও ইম্পর্টেন্ট, ওনারা সরকারি হতে চান, ওনার স্টেটের এমপ্লয়ি আসলে উনি, এই আমাদের গণপ্রজাতন্ত্রের উনি পাবলিক সার্ভেন্টস, ওনারা আবার সরকারি হতে পছন্দ করেন। তাদের একটা কথা মনে রাখা দরকার যে তাদেরকে আমরা চাই, আমাদের লাগবে, কিন্তু তার না কাজ করার একটা চৌহদ্দি আছে, একটা পেরিমিটার আছে। এই পেরিমিটারের মধ্যে উনি কাজ করবেন, কিন্তু ওই পেরিমিটারের বহু বাইরে তারা চলে গেছেন এবং তারাই ক্ষমতায় এনেছেন, ক্ষমতায় রেখেছেন। তারা প্রকাশ্যে বলতেন, আমি নিজের কানে শুনেছি, আওয়ামী লীগের নেতারা আমাদের কাছে এসে বলতেন। ধরুন একটা উদাহরণ দেই, একজন ডিসি জেলার দায়িত্বে থাকেন, ডিসি মানে কিন্তু ডেপুটি কমিশনার, বাংলা করেছেন জেলা প্রশাসক। অসততা, এটা পাল্টানো দরকার। আচ্ছা, তো উনি যেহেতু জেলার দায়িত্বে আছেন, এক জেলায় ধরুন 5টা 6টা 7টা 8টা কনস্টিটিউশনের আমাদের কনস্টিটুয়েন্সি আছে, সিট আছে, 7জন 8জন এমপি। ডিসি মনে করছেন উনি 7-8 এমপির এমপি, হ্যাঁ তার এমপি একদম। এবং মজার ব্যাপার হচ্ছে ডিসি প্রমোশন পেয়ে সর্বোচ্চ যে জায়গায় যেতে পারেন সেটা হচ্ছে সিনিয়র সচিব, আর তারপর হয়তো ক্যাবিনেট সেক্রেটারি। সিনিয়র সচিবের এক ধাপ উপরে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে এমপির অবস্থান। এবং এই ডিসিরা যাবতীয় সব ক্ষমতা কুক্ষিগত করে একটা পর্যায়ে এমপিদেরকে আর পাত্তা দিতেন না। এমপিদের পাত্তা পাওয়ার কারণ নেই, কারণ ভোট তো আসলে উনি করেছেন, রাতে সিল উনি দিয়েছেন, ওকে পিটিয়ে, ওকে মেরে, ওকে মামলা দিয়ে এই যা পুস্তিকে কোঅর্ডিনেট করেছে পুলিশ এবং আমাদের এই প্রশাসন। সুতরাং তারা এইসব করতেন না। কিন্তু না, তাদের এই পরিবর্তিত বাংলাদেশটা বুঝতে হবে। আমি দেখছি যে ওনারা এটা বুঝতে পারছেন না, হুইচ ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। এই বাংলাদেশ যে পাল্টে গেছে, ভবিষ্যৎ বাংলাদেশও নির্বাচনের পরেও কোনো নির্বাচিত সরকারও যে এটা পারবে না, যে সরকার ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসবে তাকে আসলে প্রশাসনকে এত করার হাতে রাখার কোনো দরকার হবে না। ওনারা এই পরিবর্তনটা ধরতে পারছেন না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। তারা তাদের গোষ্ঠী স্বার্থ নিয়ে এখনো এত উগ্র আচরণ করছেন। নতুন দল নিয়ে কৌতূহলের অন্ত নেই। জি, কারণ আমরা যে কথাটি বারবার বলছিলাম, আপনারা যে কথাটি টক শোগুলোতে বলছিলেন, বাস্তবে তারই প্রতিফলন করছে। এর মানে নতুন রাজনৈতিক দল হচ্ছে। এই দলকে কেন্দ্র করে কিন্তু কিছু অন্য দলেরও তৎপরতা চলছে।
বিশেষ করে যে ধরুন প্রধান বিএনপি, তারা নানান তাদের শরিকদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন নির্বাচন এবং নতুন দল দুটোকে নিয়ে, যে সামনে কি দাঁড়ায়। এই টোটাল বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি খুব মনে করি, খুব চাই বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের একটা দল তৈরি হোক এবং সেটা সফল হোক। এবং এই প্রথম দিন থেকে এটা চেয়েছি, কারণ আমার কারণটা একটু ব্যাখ্যা করি। মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। তাদেরকে কি আইন দিয়ে নিষিদ্ধ করা উচিত? সন্ত্রাস বিরোধী আইনে সম্ভব নাকি তাদেরকে আইসিটি আইন দিয়ে বিচার করে নিষিদ্ধ করা উচিত? নানান তর্ক বিতর্ক, কেউ কেউ বলছে নিষিদ্ধ এভাবে করা দরকারই নেই। আমিও মনে করি যে ঠিক আছে, যদি আমরা তাদেরকে এইভাবে না করি, আওয়ামী লীগকে আসলে আশা বন্ধ করতে হবে, তাদের কবর নিশ্চিত করতে। এটা কিনা আমি একমত, এবং সেটার বেস্ট অপশন হচ্ছে রাজনৈতিকভাবে তাকে কবর দেয়া, এবং সেটার জন্য একটা নতুন রাজনৈতিক দল খুব চমৎকার রোল প্লে করতে পারে। সুতরাং আমি খুব মন থেকে চাই তাদের দলটা আসুক, দ্রুত আসুক, সফল হোক। যদিও তারা দেরি করেছেন বলে আমি বিশ্বাস করি, এবং তারা কিছু কৌশলগত ভুল করেছেন বলেও আমি বিশ্বাস করি, কিন্তু আমি চাই যে তারা যেন এটা কাটিয়ে উঠতে পারেন। এখন যেটা হয়েছে, বিএনপি তার শরিকদের সাথে এই দল নিয়ে আলাপ করছেন একটা কারণে, কারণ মাঠে একটা পারসেপশন আছে যেটা এই নতুন দল যেটা হতে যাচ্ছে তাদের জন্য ক্ষতিকর হবে। আমরা কথ্য ভাষায় যে বলি, কিংস পার্টি হচ্ছে কিনা, মানে সরকারের পেট্রোনাইজড দল হচ্ছে কিনা। সরকার তাদের সাথে আছে এই বোধটা যদি নিশ্চিত হয়ে যায়, তখন কিন্তু বাকিরা সবাই বিরোধী দলে পরিণত হবেন। এবং যখন এই অন্তর্বর্তী সরকার তাদেরকে সমর্থন করবেন বলে মনে হবে, সত্য মিথ্যা পরের আলোচনা, কিন্তু পারসেপশন যদি তাই হয়, তাহলে যেটা হবে, অন্য দলগুলো ভয় পেতে পারেন যে সরকার কি তাহলে এদের পক্ষে দাঁড়াবে, নির্বাচনে কি কোনো রকম কোনো সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা হবে, তাদের উপরে অন্য দলগুলো, বিএনপি সহ অন্য দলের উপরে কোনো রকম কোনো দমন পীড়ন কি করবেন, এই ঝুঁকিগুলো তাদের আসবে। সেই কারণে তারা সম্ভবত আলোচনা করছেন। আমি আমার জায়গা থেকে মনে করি সরকারের এমন কোনো সিগন্যাল দেওয়া উচিত হবে না, এবং নতুন দল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে যে দল তৈরি হচ্ছে, তাদেরও উচিত হবে না এমন কোনো পারসেপশন তৈরি করা যে সরকার তাদেরকে সহায়তা করছে। বিএনপির মধ্যে আরেকটি কারণ হতে পারে, সেটি হলো আপনি জানেন রাজনীতিতে অনেক ধরনের আলোচনা চলছে। জি, বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত, ইসলামিক দলগুলো, আরও কিছু ছোট পার্টি আর এক জায়গা হয়ে যেতে পারে, এবং সেটি হলে নিশ্চিত তাদের মধ্যে এক ধরনের শক্তিমত্তা বা ভোটার যে সংখ্যা সেটা বাড়বে। বিএনপির অনেকে এরকম ভাবছেন যে তারা কি একা হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। এটাকে বিএনপির জন্য বড় সমস্যা বলে মনে করি না। আমি যতদূর তাদের বক্তব্য পড়েছি তাতে আমার মনে হয়েছে যদি একত্র হওয়া উচিত। আমি একটা জিনিস মনে করি, ধরুন বিএনপি যদি এখন ভোটের মাধ্যমে বিরাট মেজরিটি পায়, 2/3-এরও বেশি পেয়ে যায় ফেয়ার ভোটে, কি দাঁড়াবে তাহলে? এটা কিন্তু ইমব্যালেন্স তৈরি করে। গণতন্ত্র এত ব্রুট মেজরিটি আসলে ভালো জিনিস না। ওরও দেখা যাবে চরিত্রে স্খলন শুরু হচ্ছে। অ্যাপারেন্টলি এখন মনে হয় এই নির্বাচন তো বটে, পরের নির্বাচনেও তারা জিতে যেতে পারে। যদি এইরকম অবস্থা কোনো দলের হয়, এটা ভালো কথা না। সুতরাং বিরুদ্ধে একটা ভালো শক্তির ভারসাম্য থাকা ভালো। কিন্তু আমি ধারণা করি যে ওদের সাথে বিএনপি নির্বাচনে হেরে যাবে এই ভয়টা করছে না বিএনপির মধ্যে, কারণ তারা এই কথাগুলো প্রকাশ করে ফেলেছিল। এর মধ্যে তাদের 1/11 স্মৃতি বা দুঃস্বপ্ন, তাদের তো যৌক্তিক কারণ আছে। 1/11-তে তো তাদেরকে মাইনাস করার চেষ্টা হয়েছিল, বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল, এবং এর সাথে যখন সরকারের উপদেষ্টাদের কিছু বক্তব্য, একজন উপদেষ্টা যখন বলছেন সংস্কার প্রজেক্ট 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে আমরা দেখেছি, তো মানে আপনি রাজনৈতিক দলকে যখন স্টিগমাটাইজ করার চেষ্টা করেন, কিন্তু 1/11-র আগেও ঠিক এই ঘটনা, একই কথা বলা হয়েছে, একই কথা বলা। সো বিএনপি আসলে মূলত ওইটা ভয় পায় যে তাদেরকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। এটা আমি যতদূর বুঝি, কারণ তারা লুকায় নিয়ে আর তারা বিরাজনীতিকরণের কথা বলছে, তারা -2-র কথা আনছে। সুতরাং তার ভয়টা সম্ভবত ওই জায়গায়। নির্বাচনে এটা যদি হয়, জোট করে একটা বিরুদ্ধে ভালো একটা পার্সেন্টেজের ভোট এবং সিট যদি অন্যদিকে যায়, আমি নাগরিক হিসাবে কিন্তু সেটা চাই। আপনার কি মনে হয় নতুন রাজনৈতিক দলে তরুণদের বাইরে অনেকে যোগদান করতে পারবে বা করবে? এরা কিন্তু নানান ধরনের লোকদের সাথে যোগাযোগ করছেন। জি, এই যে নতুন যে দল তৈরি হচ্ছে, আমি তাদের ব্যাপারে আসলে খুব আশাবাদী নই। একটু খোলাখুলি বলে ফেলা ভালো। কেন? তারা মেজর একটা ভুল করেছেন। মানে একেবারে প্রথম দিন যখন সরকার তৈরি হলো, তাদের প্রতিনিধিরা সরকারে গেছেন, এবং আমি নাম যদি তুলেই বলি যে এই মুভমেন্টের সবচেয়ে বড় মুখ, সবচেয়ে আর একটা টার্ম ইউজ করে, পোস্টার বয় হচ্ছে নাহিদ, উপদেষ্টা নাহিদ ইসলাম। এটা তো সত্য, মানে নাহিদ ইসলাম কি করছেন ওই সময় আমরা সবাই দেখার জন্য বসে থাকতাম। টর্চার্ড হয়েছেন, উনি যখন টর্চার্ড হলেন, এরপর উনি আবার ফেরত আসবেন, এসে উনি আবার মাইক্রোফোন নিয়ে দাঁড়াবেন, উনি আবার কর্মসূচি ঘোষণা করবেন, মানে আনবিলিভেবল। সো উনি চলে গেলেন সরকারে, এবং উনি দলে উনি যদি এখন তাত্ত্বিকভাবে বলছি রিজাইন করে দলেও আসেন, তো ঘুরে ফিরে কিন্তু সরকারের সাথে যোগাযোগ, এই বোধটা
মোটামুটি নিশ্চিত হবে। শুধু সেটা না, আমাদের অন্যান্য সমন্বয়কদের অনেকে সরকারের নানান জায়গায় তাদের ইনফ্লুয়েন্স আছে, তারা সরকারের বিভিন্ন জায়গায় দেন দরবার করেছেন। গতকালও দেখবো আমরা মিস্টার সার্জিসে যে পিজি হসপিটালের মানে বিএসএমএমইউর ওখানে যে শিক্ষানবিশ চিকিৎসকরা রাস্তা ওখানে গিয়ে ওনারা কথা বলছেন। এর আগে এইচএসসি পরীক্ষা পেয়েছে, ওখানে গিয়ে সমন্বয়কদের একজন গিয়ে দাঁড়িয়ে তাবলীগের ঘটনা নিয়ে যে তারা কোনো মধ্যস্থতা জায়গায় করার তো ফলে যেটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে সরকারের ওই তারা কাজ করছেন। সো এই ট্যাগটাই তাদের ক্ষতি করবে। আর কিংস পার্টি ট্যাগ ইজ অলওয়েজ ব্যাড। তবে ওনাদের কিংস পার্টি চেয়ে একটু আলাদা হবে। যদি কিংস পার্টি বলেও, ধরুন 1-11 সময় জনাব ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল হচ্ছিল, যদি ওনার সেই ছাত্র আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য আছে, ফলে এটা জাস্ট একটা কিংস পার্টি। তো এটা আবার যেটা, এরা আমাদের এই মুভমেন্টের সময় সামনে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, আহত হয়েছেন, কেউ মারাও গেছেন, তাদেরকে প্রতিনিধিত্ব করছেন। সো তাদেরটার একটা সিগনিফিক্যান্ট ইয়ে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই যে বললাম শুরুতে ভুল ছিল এবং সরকারের সাথে তাদের যোগসাজশ আছে, এই বোধটা এখন প্রতিষ্ঠিত, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। ফলে অনেক বেশি মানুষ ওখানে যাবে আমার মনে হয় না। একটা বিষয় কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই, যে বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর যে বিরোধ, জি সেটা শুধু কথায় থেমে নেই, জি কোনো কোনো জায়গায় আক্রমণের ঘটনা ঘটছে। আমি প্রাথমিকভাবে মনে করি তাদের মধ্যে বিতর্ক হতেই হবে। মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। আর আজকে যে রাজনৈতিক দলটা তৈরি হলো তার প্রধান উদ্দেশ্য কি? মানে অনেক সময় টক শোতে কেউ মানে একটা প্রশ্ন হয়, তো কি আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি। রাজনীতি কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া। সো আজকে যে দলটা তৈরি হবে তারও উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। সুতরাং দুজনই একই জায়গায় যেতে চান। তাদের মধ্যে দ্বিমত, বিতর্ক, বাকবিতণ্ডাও হতে পারে, হওয়া উচিত। আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি তো দুবার ক্ষমতায় ছিল। এই যে নতুন রাজনৈতিক দল, তারা কি বিএনপির ওই সময়কার ভুলভ্রান্তি আনবে না? ও তো রাজনীতি করছে। ও মানুষকে বলবে যে তুমি বিএনপি বাদ দিয়ে আমার কাছে আসো, আমাকে ভোট দাও। কেন? যে ও ক্ষমতায় থেকে এটা 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 ভুল করেছে, এটা সো আমি এগুলো ভালো করব। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা বললেন যে হামলার ঘটনা, আমরা এই জায়গা পর্যন্ত যেতে প্রস্তুত না। এটা খুব বাড়াবাড়ি এবং এই বাংলাদেশ আমরা চাই না। প্রচুর বিতর্ক হোক, পরস্পরকে দোষারোপ করুক, ভুল হোক এবং বাকবিতণ্ডা বলছি, ঝগড়ার মতো পরিস্থিতি হতে পারে। কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক, তার সাথে বিএনপির একজন নেতার অন রেকর্ড একটা বেশ বাকবিতণ্ডা, আমরা কারা নিয়ে তারা আবার এটা নিয়ে আবার সামাজিক মাধ্যমে পরে পাল্টা এগুলো বেশি হয়েছে। কিন্তু ঠিক আছে, মানে এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে আপনি যখন হামলার অভিযোগ করছেন, এগুলো খুব বাড়াবাড়ি। কারণ আমরা এই বাংলাদেশের জন্য আসলে শেখ হাসিনাকে তাড়িয়ে যদি এই বাংলাদেশ থেকে যায়, এটা খুব ভয়ঙ্কর কথা। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো, এই প্রসঙ্গটা আর কাটছেই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে সংস্কারের আগে যদি নির্বাচন হয় তাহলে ফেসিবাদের আবার উত্থান ঘটবে। ডাকসুর সাবেক বিপি, ছাত্র অধিকার পরিষদ যে নেতা ছিলেন নুরুল হক নুরু, উনিও কিন্তু এই সংস্কারের আগে নির্বাচনটাকে চাচ্ছেন না এবং উনি বলছেন যে নির্বাচন তাড়াহুড়ো করাটা ঠিক নয়। হঠাৎ করে এরকম হয়ে গেল। প্রথম কথাটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, আমরা নির্বাচন আগে বা পরে যাওয়ার জন্য যে কারণগুলো শুনছি, এগুলো প্রধান কারণ না। রাজনৈতিক দল সবসময় তার কৌশলে সঠিক কথাটা সামনে বলবে, এটা হয় না। বেসিকটা হচ্ছে কোনো দল মনে করছে নির্বাচন যত আগে হয় তত ভালো, কারণ তার দল প্রস্তুত নির্বাচনের ক্ষমতায় যাবেন এবং দীর্ঘদিন তিনি ক্ষমতার বাইরে আছেন। বিএনপির কথা বলছি। কেউ মনে করছেন এই যে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, এই দলটা যদি আরও 2 মাস, ওনারা দেরি করেছেন, ওনারা এতদিন, এই যে 4 মাস চলে গেল, আরও 2 মাস 6 মাস চলে যাবে। এরপর যদি নির্বাচন, ইভেন যদি সর্বশেষ তারিখ যেটা বলছেন প্রধান উপদেষ্টা 30 জুন, উনি 1 বছরের সামান্য বেশি সময় পাবেন। তো ওনার মনে হতেই পারে যে সময় আমি আরও বেশি পেলে দল আরও ভালো গোছাতে পারবো। তো আসলে মূল বিষয় হচ্ছে এটা পলিটিক্যাল কৌশল। এখন এটার জন্য এক একজন এক একটা যুক্তি সামনে, যার যার সুবিধার জন্য। ধরুন বিএনপি, তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে এখানে ষড়যন্ত্র হচ্ছে, নানান রকম চাপ আছে, নির্বাচিত সরকার না হলে এগুলো ঠিক হবে না, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি। ওনারা এখন শুধু সংস্কার না, ওনারা এখন নতুন কথা যুক্ত করেছেন। জাতীয় নাগরিক কমিটি এখন বলছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হওয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা নির্বাচন চাইবে তারা জাতীয় সুদ। তো আমি একটা জিনিস বের করার চেষ্টা করলাম, আমাদের আইসিটিতে তো বিচারের হিস্ট্রি আছে, কেমন সময় লাগে বিচার হওয়ার জন্য, প্রাথমিক কনভিকশনের জন্য। প্রথম বিচার হয়েছিল কাদের মোল্লার। কাদের মোল্লার ক্ষেত্রে উনি 2010 সালে গ্রেফতার হয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। উনি আগেই গ্রেফতার ছিলেন, কিন্তু 10-এ তাকে ওই তথাকথিত যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যেটা আছে তার বিরুদ্ধে সেইটার অভিযোগ আনা হয়। আনার পরে তদন্ত হয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়ে 13 সালে গিয়ে এটার রায় হয়, মানে প্রাথমিক রায়। তার মানে প্রায় 3 বছর লেগে গিয়েছিল পুরো প্রসেসে। তো আপনি খেয়াল করুন, এত সময় কি আমরা পাবো বা
করব, এটা করে একজন, আরও অনেকে বাকি আছে। তার মানে হচ্ছে তারা সময় নিতে চাইছেন, এটা তাদের জন্য কাজ করবে। এবং আমি এই ইস্যুতেই সামনে আসলে সমস্যা দেখতে পাচ্ছি। কারণ হলো প্রত্যেকেই সংস্কারের চাইতেও জরুরি কথা তার হিসেব মতো সময় নিয়ে ফাইট করবে। তবে আমি এটুকু চাই যে আমরা কোনো একটা মাঝামাঝি জায়গায় নিশ্চয়ই আসতে পারবো। ডক্টর জাহিদ, একটু অন্যভাবে আমরা এই বিষয়টি যদি দেখি, আমরা লক্ষ্য করেছি যে যখন রাজনৈতিক দল হয়ে যায় তখন মানুষ পাল্টাতে থাকে। আমরা নুরুর মধ্যে দেখেছি, এবং এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি, বিশেষ করে একটা ঘটনা নিয়ে তো প্রচুর কথাবার্তা হয়েছে, আপনি নিজেও নানান জায়গায় বলেছেন, যেটা হলো প্রেস ক্লাব যে অনুষ্ঠানটা হয়েছিল, কাউন্সিলরদেরকে দলে আনার বিষয়টা। জি, এই ধরনের প্রবণতা যদি থাকে তাহলে তো সংকট, খুবই সংকট। মানে দল তৈরি করতে গিয়ে কতগুলো বেসিক, হ্যাঁ কেউ বলতে পারেন যে একটা কথা আছে বিখ্যাত, বা এটাকে আমি কুখ্যাত বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে কিছু শেষ কথা থাকা উচিত, নীতিগত একটা কথা থাকা দরকার, কিন্তু এটা থাকবে না, এটা খুব ভয়ঙ্কর। যেমন ধরুন শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার সব নির্বাচন খারাপ, কিন্তু কিছু কাউন্সিলর ভালো, এবং সেই কাউন্সিলরকে আপনি প্রকাশ্যে বলছেন তাদের দল তৈরি হতে যায়, তাদেরকে যেন তারা সাহায্য করে। তাতে ব্যাপারটা খুব ক্লিয়ার, মানে কি একটা ট্রেড অফ, আমরা আপনাদেরকে রাখার জন্য কাজ করব, বিনিময়ে আপনি আমাদেরকে এই করবেন। মুহূর্তেই এটা নিয়ে নানান রকম ডিবেট, এবং আমি দেখেছি আপনাদের নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব প্রকাশ্যে এটার বিরুদ্ধে খুব টাফ বক্তব্য দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। তাদের দিক থেকে এই প্রতিবাদ এসছে, এবং মাত্র 4 মাস গেছে আমাদের এই অভ্যুত্থানের। আমরা মনে করি এসব করে তাদেরও ক্ষতি করছেন। রাজনীতিতে কিন্তু খালি ভোট না, আমাদের মতো দেশের রাজনীতিতে কর্মী প্রয়োজন হয়। তো এখন এসব কমিশনারদের অনেকেরই কর্মী আছে এবং অনেকের টাকা আছে। আমাদের দেশের রাজনীতি কিন্তু এক্সপেন্সিভও। আপনি একটা সমাবেশ আপনাকে শোডাউন করতে হয়, সমাবেশ করতে হয়, দেখাতে হয়, প্রোগ্রাম করতে হয়, এগুলোর জন্য খরচও হয়, সত্যিই হয়। সো সব কিছুই এদের কাছে পাওয়া যেতে পারে, এটার একটা সহজ সমাধান মনে হয়, কিন্তু এটা সুইসাইডাল এবং এটা বিট্রেয়াল। প্রেস ক্লাব অনুষ্ঠানটা ছিল তো, আমি দেখেছি, এবং যারা এটা অর্গানাইজ করছিলেন যে সমস্ত কাউন্সিলররা, এরা কিন্তু খুব পারঙ্গম, খুবই পারঙ্গম, এবং কোন জায়গায় গিয়ে কাকে আনতে হবে। এবং আমি বিশেষ করে ব্যানার নামগুলি দেখে একটু অবাক হয়েছি যে এরা এই অনুষ্ঠানে আসছে। জি, কারণ হলো এরাই কয়দিন আগে বন্দুক হাতে নেমেছেন, মানে শুধু এই কাউন্সিলররা বন্দুক হাতে, নিজে বন্দুক হাতে নেমেছেন। যদিও যুক্তি দেওয়া হচ্ছে এরকম যে যারা ওই সময় এটা করে, তাহলে আমি তো পাল্টা কথা বলি, তো শেখ হাসিনার তো একটা পার্লামেন্ট নির্বাচন হয়েছে। আমরা এবার দেখি কারা জুলাই অগাস্ট মুভমেন্টের সময় মানে এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায় নেই, তাহলে তাদের পার্লামেন্ট পদ আছে। মানে তাই চেয়েছি, আমরা চেয়েছি পার্লামেন্ট ভেঙে দাও, কারণ এটা হাসিনার নির্বাচন। ঠিক একইভাবে শেখ হাসিনা যেখানে যেখানে নির্বাচন করেছে, আমি মানি ওনারা বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী গেছেন, জামায়াতের কিছু প্রার্থী আছেন, কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন, তো এটা চোখ বন্ধ করে বন্ধ। আর যুক্তি খাটে না, ওনারা বলছেন জন্ম সনদ সহ নানান রকম সনদ দিতে সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো 5000 কাউন্সিলর আছে পৌর এবং সিটি কর্পোরেশনে, ওনারা বলছেন যে 1200 থেকে 1500কে তারা দেখছেন তারা তুলনামূলকভাবে সমস্যায় নেই। আচ্ছা, কথার কথা, ওনারা যুক্তি দিচ্ছেন যে এখানে প্রশাসকের দরকার নেই, তো 1/3ও তো হয় নাই, বাকি জায়গায় আপনারা কি করবেন? এইগুলো আসলে ঘুরে ফিরে ওই একটা ভিন্ন রকম ভিন্ন রকম না ডক্টর জাহিদ, সেই পুরনো, আচ্ছা সরি ট্রু, এটা পুরনো ফর্মুলা এবং ছাত্রদের কাছ থেকে এই ধরনের খুবই অপ্রত্যাশিত। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, আমরা আরেকটি প্রসঙ্গে যাব, সেটি হলো মিডিয়া রিলেটেড। রোববার ঢাকাতে একটা আলোচনা হয়েছিল, সংলাপ বলা যায়, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, গণমাধ্যম প্রসঙ্গ। সেখানে অনেকেই ছিলেন, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনিও ছিলেন, এবং উনি বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে গত 15 বছর বাংলাদেশের গণমাধ্যম জনগণকে ফেল করেছে, তারা জনগণের কথা বলেনি, অনেক ক্ষেত্রে যা করেছে সেটা হলো তাবেদারি, এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ বলছেন এদের অনেকের হাতে রক্ত আছে।
মিডিয়ার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতে পারে। ধরুন ভারতে আমরা দেখছি যে গদি মিডিয়া যারা মোদির কোলে আছে, সেই মিডিয়াগুলোর সমালোচনা আছে, তারা গদি মিডিয়া হয়ে গেছে, এই আলোচনা চলে, ফাইন। তো কেউ কেউ বলার চেষ্টা করেন যে পত্রিকাগুলো, টিভি চ্যানেল প্রত্যেকের একটা আদর্শগত অবস্থান, বায়াস। আমরা আমেরিকা, ইউরোপে কোন পত্রিকা কাদের প্রতি সমর্থন আমরা আছে, জানি, সবাই আমরা জানি। জানি, এটা থাকে, এডিটোরিয়াল চয়েস থাকে। কিন্তু আমরা কেন এই আলাপটা করছি? আমাদের আলাপটার কারণ হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ছিল না। যখন একটা গণতান্ত্রিক সরকার থাকে, আপনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করছেন। কিন্তু বাংলাদেশে আসলে কেউ কেউ বলেন একটা ফ্যাসিজম ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, আমি তা মনে করি একটা মাফিয়া সরকার ছিল। সো ওটা তো রাজনৈতিক দল নয় এবং নির্বাচন করে থাকে নাই। সো আপনি যখন তাকে সমর্থন করেন, আপনি আসলে তার কুকর্মের দোসর হয়ে ওঠেন। সেই কারণে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নাৎসি পার্টিগুলো নিষিদ্ধ হয়েছে, তার সাথে সবচেয়ে রিলেটেড পত্রিকাগুলো নিষিদ্ধ করা হয়ে হয়েছে। গিয়েছিল। কারণ তার ওই ক্রাইমের অস্ত্র ছিল ওই পত্রিকাগুলো, ওগুলো মিডিয়া ছিল না। সো গত টার্মে আসলে এই ঘটনাটা ঘটেছে। বেশ কিছু সোকল্ড মিডিয়া, নিউজ মিডিয়া, সেটা প্রিন্টেড হতে পারে, সেটা ইলেকট্রনিক হতে পারে, তারা এই রোল প্লে করেছে। এবং অনিবার্যভাবেই প্রেস সচিব যেটা বলছেন যে রক্ত শেখ হাসিনার হাতে আছে, সেই রক্ত আসলে এদের অনেকের হাতে আছে। কারণ আমরা দেখব এই অভ্যুত্থানের সময়ও চ্যানেলগুলো কী ধরনের রোল প্লে করেছে। এবং অনেক চ্যানেলে যারা সম্পাদক পর্যায়ে বা একদম সিনিয়র যারা পর্যায়ে রয়েছিলেন, জি। তারা কি বক্তব্য রেখেছেন? একদম এদেরকে দুর্বৃত্ত বলেছেন, জঙ্গি বলেছেন। একদম একদম চোখের সামনে ঘটা ঘটনা কেউ সঠিক বলছেন না, এই আলাপ করেছেন। এবং ব্ল্যাঙ্ক চেক, শেখ হাসিনাকে সমর্থন দেয়া। এবং আমাদের মনে থাকার কথা, যেগুলো বাংলাদেশের ইতিহাসের অংশ, আপনি নিজে সাংবাদিকতার ছাত্র, আপনি সাংবাদিকতা করেছেন, যে এটা একটা কেস স্টাডি হতে পারে বাংলাদেশের জার্নালিজম কিভাবে পাল্টালো এবং শেখ হাসিনার তথাকথিত সংবাদ সম্মেলনগুলোতে যা হয়েছিল। এটা নিয়ে আলাদা একটা কিছু হতে আলাদা হতে পারে, আপনাদের গবেষণার বিষয়, বাংলাদেশের এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কোনো একদিন এই গবেষণাগুলো করবে। সো এই ছিল মিডিয়া, সো এগুলো মিডিয়া ছিল না। এই কারণে ওই অনুষ্ঠানে একজন সিনিয়র সাংবাদিক বলেছেন যে ভারতে যদি গদি সাংবাদিক হয়, তাহলে বাংলাদেশ হবে তেলবাজ সাংবাদিক। মানে আমরা ওই পর্যায়ে, তেলবাজ বললেও কম বলা হয়, মানে ওনারা যে পর্যায়ে গিয়েছিলেন সেটা খুবই কম বলা হয়। মানে আমাদের সোকল্ড সাংবাদিকরা, সম্পাদকরা, মানে কোন কোন লেভেলের মানুষরা কি কি করেছেন। সো আমাদের নতুন করে আসলে ভাবতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা নতুন মিডিয়া, যেটা সত্যিকার অর্থে ম্যাস মিডিয়া হবে, সেটা নিশ্চিত করতে হবে। ওই অনুষ্ঠানে একজন সিনিয়র সাংবাদিক যে মন্তব্য করেছেন সেটি একটু প্রণিধানযোগ্য। উনি বলছেন এখনও সেলফ সেন্সরশিপ চলছে। আমি অনেকটাই একমত। সরকারের দিক থেকে কোনো রকম সেন্সরশিপ নাই, এটা একেবারে শিওর। কোথাও কোনো জায়গা নেই। এটা বিটিভিতে বসে উপদেষ্টাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এই আজও ইনফ্যাক্ট সরকারের সমালোচনা করেছি যে তারা এইভাবে উপদেষ্টা এই ধরনের মন্তব্য করছেন। তো বিটিভিতে বসে এগুলো বলা যাচ্ছে। আমি আজকে না, আগেও বলেছি, অনেকবার এসেছি এখানে, অন্যরাও বলে গেছেন। তার মানে সরকারের দিক থেকে কিছুই নেই। কিন্তু এখন এটা সত্য যে চ্যানেলগুলো বা মিডিয়াগুলো যেটা হয়েছে, তারা দীর্ঘদিন দাসে পরিণত হতে হতে এই সেলফ সেন্সরশিপ অনেক ক্ষেত্রে রয়ে গেছে বলে আমি মনে করি। আমি দেখি এই জায়গা থেকে বেরোতে হবে। আবার এটাও খুব সোজা না, কারণ আপনি 15 বছর সাংবাদিকতা বলতে যা বুঝেছেন সেই মাইন্ডসেট পাল্টানো, বা যে জার্নালিস্ট ওই সময়টা চাকরিতে ঢুকেছে তারও তো চাকরির বয়স 15 বছর হয়ে গেছে, সেও কিন্তু এখন বেশ সিনিয়র মানুষ, কিন্তু সে নতুন করে কিছু শেখেনি, শেখে নাই, দৃষ্টিভঙ্গিটা পুরনোই রয়ে গেছে। খাঁচার মধ্যে যে পাখিটা থাকে ও তো উঠতে শেখে না। অবস্থাটা এমন হয়েছে ডক্টর জাহিদ যে ওই সময় সরকারের কিছু বলা যাবে না, তাহলে এখনো তো এই সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, অথচ এখন যে কোনো ব্যারিয়ার নেই, কিন্তু ও তো প্রোগ্রামড হয়ে গেছে ওভাবে। সো ওই সমস্যাটা আছে, আমি মনে করি সময় লাগবে, এটা একটু সময় পর ঠিক হয়ে যাবে। একটা অভিযোগ কিন্তু কম বেশি আছে, গোয়েন্দা সংস্থারা মিডিয়া কি নাক গলাচ্ছে এখন, না গলাচ্ছে না? আমি অন্তত এরকম কিছু জানি না যে গোয়েন্দা সংস্থা এমন কিছু করছে, আমি জানি না। আমরা এটা জানি যে সরকারের পক্ষ থেকে কিন্তু একদম এই বিষয়ে গোয়েন্দা সংস্থা না, বরং একদম নিষেধ করা আছে। আমি বরং এটা কারো কাছে শুনেছি যে তারা কিছুটা এটা মনে করেন যে এখন এটা কমে গেছে, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, কখনো কখনো এটা হয়েছে, বিশেষ করে অভ্যুত্থান বা ছাত্রদের কোনো ক্ষেত্রে কোনো ভুল, কোনো সমস্যা নিয়ে কথা বললে সমস্যা হয় কিনা, কেউ কখনো করেছে তা বলছি না, হয় কিনা এরকম একটা ভয় কেউ পেয়েছেন, এটা কেউ এটার কথা বলেছেন, কিন্তু কখনো ওই গোয়েন্দা সংস্থাও না। আর এখন আমি মনে করি দেশের সরকার অনেক স্টেবল, আইন শৃঙ্খলা বাহিনী অনেক তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করছে, এই ঝুঁকিগুলো নয়, কিন্তু ওই মাইন্ডসেটই প্রবলেম, মাইন্ডসেটটা কাটিয়ে উঠতে হবে। গণমাধ্যমকে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ একটা আছে এখন, কিন্তু এটা কি সম্ভব হবে? যদি আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে গণমাধ্যম থাকে না, একদম সোজা সাপটা কথা। নির্বাচন হবে, এরপর যে দলটা ক্ষমতায় আসবে সে যদি মনে করে আমি বাংলাদেশকে
গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে চাই, আমি নির্বাচনটাকে ঠিক রাখতে চাই, তাহলে মিডিয়া চলবে। না হলে কি করবে, উনিও শেখ হাসিনার মতো করবেন, কোনো না কোনো ফর্মে মিডিয়াকে নিয়ন্ত্রণ, একটা প্লট দিয়ে বিদেশে নিয়ে গিয়ে তদবিরবাজির সুযোগ দিয়ে, অথবা কেউ যদি এভাবে কন্ট্রোল না হয় ভয় দেখিয়ে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 50%-এর বেশি মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হয়েছে। সো কোনো না কোনো ফর্মে নিয়ন্ত্রণ করবেন। সো দেশে যদি গণতন্ত্র আসে তাহলে মিডিয়া ঠিক থাকবে। আরেকটা জিনিসের কাজ করবে, আমরা জনগণ যাতে মিডিয়ার পক্ষে থাকি, কারণ দিনের শেষে এটাই আমাদের স্বার্থ রক্ষা করবে। মিডিয়ার গুরুত্ব এত বেশি, অমর্ত্য সেন তার দুর্ভিক্ষের গবেষণায় বলছেন, গণতান্ত্রিক দেশে যদি ফ্রি মিডিয়া থাকে সেখানে দুর্ভিক্ষ হয় না, কারণ ফ্রি মিডিয়া নিউজ করে। যখন এই নিউজ মানুষের কাছে চলে যায়, তখন যে দল ক্ষমতায় আছে সে তো ভয় পায় যে আমাকে তো আবার নির্বাচন করতে হবে, সে গিয়ে তখন ওখানে ট্যাকেল করে। এই জন্য উনি বলছেন, স্বাধীনতার পর থেকে ভারত খুবই গরিব দেশ হওয়ার পর ওখানে দুর্ভিক্ষ হয় নাই, অথচ আফ্রিকার তার চাইতে অনেক ধনী দেশে দুর্ভিক্ষ হয়েছে, কারণ ওখানে প্রেস ফ্রি ছিল না। সো জনগণের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং মিডিয়ার পাশে দাঁড়াতে হবে। সরকার যদি মিডিয়াকে দমন করার চেষ্টা করে, শোরগোল করতে হবে, এভাবেই কাজটা হতে পারে। ডক্টর জাহিদ, প্রশ্নটা খুব মোটা দাগে উঠেছে। জি, স্বৈরাচারের দোসর হিসাবে যে সমস্ত অলিগার ব্যবসায়ী ছিলেন, তাদের তো মিডিয়ার সাম্রাজ্য আছে, অনেকেরই একাধিক মিডিয়া রয়েছে কোনো কোনো ব্যক্তির। সেই অলিগারদেরকে সেভ করার জন্য, সেই মিডিয়াকে রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেমেছেন, তাহলে কি হবে? এরকম কিছু তথ্য আমাদের সামনে এসছে, এগুলো খুব যে মেইনস্ট্রিমে এসছে তা না, কিন্তু এগুলো আছে এবং এগুলো ঘটেছে। এবং এদের কাজ কিন্তু, যারা এই কাজটি করছেন তাদের কাজ হলো সেই অলিগার ব্যবসায়ীদের সেভ করা এবং তার মিডিয়াকে বাঁচিয়ে রাখা এবং নিজেরা বেতন ভাতা পাওয়া। এখানে কিন্তু মহৎ কোনো আদর্শ নেই, একেবারেই না। আমি এটাকে খুব তীব্রভাবে প্রতিবাদ করি। মানে আমরা টাকার ক্ষমতার কথা শুনতাম, টাকা অসীম ক্ষমতাবান, আমাদের মতো দেশগুলোতে তো আসলে তাই। এটার আরেকটা নতুন ম্যানিফেস্টেশন হলো। আমরা খুবই দুঃখজনক বলে মনে করি, এবং যে দল যারা এইসবের সাথে ইনভলভড আছেন সেই দলের সর্বোচ্চ পর্যায়ে ব্যাপারগুলো কোনো না কোনোভাবে বড় দুটো দলের লোকের কিন্তু রয়েছে। এটা কোনোভাবেই হতে পারে না, এবং আমার মনে হয় দলগুলোর এই ব্যাপারে খুবই সতর্ক হওয়া দরকার। মানে আমরা শুধুমাত্র করা বলে কথা না, মানে কতদিনের মধ্যে আমরা প্রায় বলি না রক্তের দাগ শুকায় নেই, মানে ওই মধ্যে থেকে যখন এই কাজগুলো করার চিন্তা করছি, কাজগুলো হচ্ছে, এটা খুবই মর্মান্তিক। তবে ওই মিডিয়াগুলো আসলে কি হবে, কিভাবে ওগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা ওগুলোকে মিডিয়া হিসাবে ওগুলোর ভবিষ্যৎ কী হবে, সেগুলোর জন্য একটা নীতিমালা সরকারের পক্ষ থেকে হতে পারতো। কারণ এগুলো ওই অলিগারদের হাতে এভাবে থাকা, তাকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, লাইসেন্স তো স্টেট দেয়, সরকার দেয়, সেটা তারা লাইক এনিথিং মিসইউজ করেছে। আমি আপনাকে বন্দুকের লাইসেন্স দিলাম ভালোভাবে করার জন্য, কিন্তু আপনি যদি কন্ট্রাক্ট কিলার হয়েছেন, আমি তো আপনার ওই লাইসেন্স রাখবো না। যদি না রাখি, সেই লাইসেন্স নেওয়া সেটাকে আমি কিভাবে অন্য কারো কাছে দিতে, সব কিছু কন্ট্রাক্ট কিলার হওয়ার কারণে কিন্তু অনেক লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং আমি কি করবো, এটার জন্য একটা পলিসি কিন্তু থাকা দরকার, এটা আমি মনে করি। কিন্তু ওটার সাথে ইনভলভড হয়ে ওই অলিগারকের, আমরা তো জানি কারা কারা মিডিয়া অন করেন, তারা সরকারের সাথে কি করেছেন এবং ব্যবসায়ীরা কি করেছেন, ওগুলোর প্রমাণ টিভিতে আছে। তো শেষ দিনের বক্তব্য যথেষ্ট। তাদেরকে রক্ষা করা কিছু বেনিফিটের বিনিময়ে, এটা একেবারে বিট্রেয়াল আমাদের এই মুভমেন্টের সাথে, আমাদের শহীদদের জীবন, রক্ত, এগুলোর সাথে। ডক্টর জাহিদুর রহমান, আপনি দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।